I am Dr. M.D. Piarul Sheikh, Medical Officer, Gangarampur Super Speciality Hospital and ex-Medical Officer, Amri Hospital, Critical Care Unit। আজকের টপিক হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ। তো হাই ব্লাড প্রেশার সম্পর্কে বলার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা অধিকাংশ জনই মনে করি যে নর্মাল ব্লাড প্রেশার মানে এক্স্যাক্ট 120/80 মিলিমিটার অফ ইজি, এর একটু বেশি বা একটু কম মানে অ্যাবনর্মাল ব্লাড প্রেশার। কিন্তু এই ধারণাটা ভুল, কারণ নর্মাল ব্লাড প্রেশার কোনো ফিক্সড ডিজিট নয়, এটা অলওয়েজ একটা রেঞ্জের মধ্যে বিলং করে। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে আমাদের শরীরের নর্মাল ব্লাড প্রেশার যেটা, সেটা সবসময় 120/80 মিলিমিটার অফ এইচ এর থেকে একটু কম হয়। কারেন্ট গাইডলাইন অনুযায়ী নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জ কত বলেছে, যে 115 থেকে 130 বাই 75 থেকে 85 মিলিমিটার অফ এইচজি। এই যে 115 থেকে 130 বললাম সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, 75 থেকে 85 যেটা বললাম সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবার আর একটা কথা আমি বলবো, যে আমরা অনেকেই মনে করি ব্লাড প্রেশার 120 থেকে 80 কম মানে সেটা হচ্ছে লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন। তো লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন বলার আগে সেই রোগীর মানে সেই মানুষটার ব্লাড প্রেশারের ট্রেন্ড জানতে হবে। এখানে ট্রেন্ড বলতে আমি কী বোঝাচ্ছি, ট্রেন্ড মানে সেই মানুষটার সারা বছর মানে সব সময় কী পরিমাণ ব্লাড প্রেশার থাকে সেটা জানতে হবে। ধরুন একটা মানুষ তার সারা বছর বা সবসময় যদি ব্লাড প্রেশার আপনার 110/70 বা 100/60 বা 100/70 বা 90/60 থাকে, এবং এই পরিমাণ ব্লাড প্রেশার থাকার জন্য তার কোনো রকমের অসুবিধা হয় না, মানে কোনো রকমের সাইন সিমটম দেখা যায় না, তাহলে আমি বলবো এই 100/70 বা 110/70 বা 100/60 বা 90/60 এই প্রেশারটা কিন্তু ওই মানুষটার সাপেক্ষে নর্মাল ব্লাড প্রেশার। এবার তাহলে আমরা হাই ব্লাড প্রেশার কখন বলবো, বা হাই ব্লাড প্রেশার, তাহলে এই প্রেশারটাকে আমি লো ব্লাড প্রেশার বা হাইপারটেনশন কখন বলবো। ধরুন একটা পেশেন্ট যার প্রেশার থাকে সব সময় 120/80 বা 115/80 বা 115/70, কিন্তু ধরুন পেশেন্টটার ব্লাড প্রেশার হঠাৎ হয়ে গেল কত 100/60 বা 90/60, এবং এই প্রেশার হওয়ার জন্য তার শরীরে নানা রকমের অসুবিধা হচ্ছে, মানে সাইন সিমটম দেখা যাচ্ছে, তাহলে এই প্রেশারটাই তখন ওই পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন। তাহলে লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন মানে যে 100/60 বা 110/70 বা 90/60 সেটা নয়, দেখতে হবে তার সারা বছর ব্লাড প্রেশার কীরকম থাকে, এবং সেই ব্লাড প্রেশার কম থাকার জন্য তার কোনো রকমের অসুবিধা মানে কোনো রকমের সাইন সিমটম দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে। আর একটা কথা, এই যে ব্লাড প্রেশার নর্মাল না ব্লাড প্রেশার কম না ব্লাড প্রেশার বেশি, এটা কিন্তু মানুষের বয়সের উপরও নির্ভর করে। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন একটা 70 বছরের বয়স্ক মহিলা বা পুরুষ, তার ক্ষেত্রে আমি ব্লাড প্রেশার দিলাম 140/90। তো 70 বছরের এই মহিলা বা পুরুষটার ক্ষেত্রে ওই 140/90 প্রেশারটা নিয়ে টেনশনের কিছু নেই, ওটা কিন্তু ওর ক্ষেত্রে নর্মাল ব্লাড প্রেশার। কিন্তু এই 140/90 এই প্রেশারটা ধরুন অল্প বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়, মানে অল্প বয়স্ক বলতে ধরুন পেশেন্টের বয়স 25 থেকে 50 বা 55 পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু এটা হাই ব্লাড প্রেশার হিসাবে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে এখানে আমাকে জানতে হবে কি, ব্লাড প্রেশার শুধুমাত্র ভ্যালুর ওপর ডিপেন্ড করছে না, সেটা এজের ওপরও ডিপেন্ড করছে। আচ্ছা, এবার হাই ব্লাড প্রেশার সম্পর্কে বলা যায়। হাই ব্লাড প্রেশারকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে প্রি হাইপারটেনশন স্টেজ 1, আর একটা হচ্ছে হাইপারটেনশন স্টেজ 2। প্রি হাইপারটেনশন, প্রি কথার অর্থ হচ্ছে পূর্ব বা আগে, আর হাইপারটেনশন কথার অর্থ হচ্ছে হাই ব্লাড প্রেশার। তাহলে হাই ব্লাড প্রেশার ডেভেলপ করার ঠিক আগের মুহূর্তে যে প্রেশার, সেটাকে আমরা বলছি প্রি হাইপারটেনশন স্টেজ। তো প্রি হাইপারটেনশন স্টেজে সিস্টোলিক ব্লাড প্রেশার কত থাকে, 120 থেকে 139, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কত থাকবে, 80 থেকে 89। এবার এই যে প্রি হাইপারটেনশন স্টেজ বলছি, এটাকে আমরা কিন্তু এলিভেটেড হাই ব্লাড প্রেশারও বলি। এক্ষেত্রে আমরা জেনারেলি পেশেন্টকে কোনো রকমের মেডিসিন প্রেসক্রাইব করি না। এক্ষেত্রে কী করি, আমরা পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি, একটু ডায়েট প্ল্যান করতে বলি। যদি দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েট প্ল্যান করে প্রেশারটা নর্মাল হয়ে গেছে, বা দেখা গেল যে প্রেশারটা বেড়ে আছে মানে হাইপারটেনশন স্টেজে পৌঁছে গেছে, তখন আমরা মেডিসিন প্রেসক্রাইব করি। একটা হল হাইপারটেনশন স্টেজ 1। এখানে হাইপারটেনশন স্টেজ কি, অলরেডি পেশেন্টের হাই ব্লাড প্রেশার আছে, কিন্তু সেই হাই ব্লাড প্রেশারটা কি স্টেজ 1-এ আছে। এক্ষেত্রে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কত হবে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা হবে আমার 140 থেকে 159, আর অথবা ডায়াস্টোলিকটা
হবে 90 থেকে 99। তার মানে আমি একটা কথা বলে দিচ্ছি, ধরুন একটা পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 140 থেকে 160, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ধরুন আপনার 80-র মধ্যে, তাহলে কি এটা আমি হাইপারটেনশন স্টেজ 1 বলবো? অবভিয়াসলি হাইপারটেনশন স্টেজ 1 বলবো, কারণ ওখানে ডেফিনেশনে বলাই আছে যে হয় সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি হবে, নয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি হবে। এবার হাইপারটেনশন স্টেজ 2, এখানে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা সেটা হবে 160 মিলিমিটার এইচজিএর থেকে বেশি, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যেটা সেটাকে আমার 100 মিলিমিটার অফ এইচজিএর থেকে বেশি হতে হবে। এবার হাই ব্লাড প্রেশারের রিস্ক ফ্যাক্টরগুলো কি, মানে কাদের কাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি? দেখুন, সব মানুষের ক্ষেত্রেই তো আর হাই ব্লাড প্রেশার হয় না, বা সবার ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের রিস্ক ফ্যাক্টর থাকে না। তাহলে কাদের কাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার সম্ভাবনা বেশি থাকে? একটা হচ্ছে যে বংশগত হাই ব্লাড প্রেশার, 2 নম্বর হচ্ছে কি অবেসিটি, 3 নম্বর হচ্ছে যারা কাঁচা লবণ বেশি পরিমাণ খায়, যারা ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণ খায়, যারা টেনশন বেশি করে মানে স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার হতে পারে, যাদের ক্ষেত্রে পলিসাইথেমিয়া আছে তাদের ক্ষেত্রে হতে পারে। এবারে যে বংশগত হাই ব্লাড প্রেশার বললাম, মানে ধরুন কারোর বাড়িতে বাবা মা হোক বা কারোর না কারোর হাই ব্লাড প্রেশার আছে বা ছিল, তো বাড়িতে কারোর হাই ব্লাড প্রেশারের হিস্ট্রি যদি থাকে তাহলে সেই বাড়ির ওপরের জনেরও হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা একটা থাকে। 2 নম্বর হচ্ছে যে অবেসিটি পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা কেন বেশি থাকে? অবেসিটিদের ক্ষেত্রে কী হয়, ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেশি হয়, ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেশি হওয়ার জন্য হাই ব্লাড প্রেশার হয়। যারা কাঁচা লবণ বেশি খায় তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার কেন বেশি হয়? কাঁচা লবণে কী থাকে, আমাদের সোডিয়াম আয়ন থাকে। এই সোডিয়ামের কাজ কি, সোডিয়াম যখন আমাদের শরীরে প্রবেশ করে সে শরীর থেকে জলকে বেরোতে দেয় না, মানে শরীরের মধ্যে জলকে ধরে রাখে, মানে ওয়াটার রিটেনশন ঘটায়। এবার ওয়াটার রিটেনশন ঘটাচ্ছে, আবার এদিকে সোডিয়াম, দুজনের সম্মিলিত প্রভাবে কি হয়, আমাদের যে প্লাজমা ভলিউম এক্সপ্যান্ড ঘটে, মানে ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেড়ে গেল। ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়ার জন্য ব্লাড প্রেশার বাড়ছে। তারপর যারা ধূমপান করে মদ পান করে এদের ক্ষেত্রেও হাই ব্লাড প্রেশার হয়। তা ধূমপান মদ পান করার জন্য হাই ব্লাড প্রেশার কেন হচ্ছে? দেখুন, আমাদের ব্লাড ভেসেল মানে রক্তবাহু যেগুলো, এদের ভিতরের প্রাচীর কী হয়, স্মুথ হয়, মানে মসৃণ হয়। তো ভিতরের প্রাচীর যত স্মুথ হবে রক্ত চলাচল তত ভালো হবে। এবার ধরুন ওই প্রাচীর যদি অমসৃণ হয় তাহলে রক্ত চলাচলে বাধা মানে রেজিস্ট্যান্ট তৈরি হয়, বাধা বা রেজিস্ট্যান্ট তৈরি হলে আমাদের ব্লাড প্রেশার বাড়ে। এই যে যারা মদ পান করে বা ধূমপান করে এদের ক্ষেত্রে কী হয়, ব্লাড ভেসেল বা রক্তবাহের ভেতরের প্রাচীর অমসৃণ হয়ে যায়। কেন? অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক জমা হয়, তার ফলে কী হয়, রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে। রেজিস্ট্যান্ট তৈরি হওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়ছে। আর একটা কথা কী হচ্ছে, পলিসাইথেমিয়া, যাদের ক্ষেত্রে পলিসাইথেমিয়া আছে তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার হয়। পলিসাইথেমিয়া কি? পলিসাইথেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি। রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হলে কী হয়, রক্ত বেশি ঘন হয়ে যায়, আর রক্ত বেশি ঘন হলে ব্লাড প্রেশার বেড়ে যায়। আর একটা কথা বলেছি, যারা স্ট্রেস মানে টেনশন বেশি করে, মানে স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার কিন্তু খুব হয়। টেনশন করলে হাই ব্লাড প্রেশার কেন হয়? টেনশন করলে আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক মানে স্বতন্ত্র স্নায়ুতন্ত্র যেটা আছে সেটা অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হওয়ার জন্য আমাদের কিন্তু হাই ব্লাড প্রেশারের কারণ কি? কারণের উপর ভিত্তি করে আমরা হাই ব্লাড প্রেশারকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন কি, যে 95% ক্ষেত্রে কী হয়, হাই ব্লাড প্রেশার কিসের জন্য হয়েছে তার কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। তাহলে যেসব ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ার কোনো কারণ পাওয়া যায়নি সেইগুলো হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন জেনারেলি 25 থেকে 50 বছর বয়সের মধ্যে দেখা যাবে। 20 বছর বয়সের আগে কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশনটা জেনারেলি দেখা যায় না, মানে রেয়ার কন্ডিশন। এবার সেকেন্ডারি হাইপারটেনশন কি, যেসব ক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ার নির্দিষ্ট কারণ আছে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। আমাদের হাই ব্লাড প্রেশারের 5% হচ্ছে সেকেন্ডারি হাই ব্লাড প্রেশার। তাহলে সেকেন্ডারি হাইপারটেনশনের কারণগুলো কি? সেকেন্ডারি হাইপারটেনশনে আমাদের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মোস্ট কমন কারণ হচ্ছে আমার কিডনি সংক্রান্ত সমস্যা। অন্যান্য কারণগুলো হচ্ছে হাইপার অ্যালডোস্টেরোনিজম, কুশিং সিনড্রোম, তারপর থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হলে সেটা হাইপোথাইরয়েডিজম হতে পারে অথবা হাইপার থাইরয়েডিজম হতে পারে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যদি সমস্যা হয়, যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম হলে ব্লাড প্রেশার বাড়ে। আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে তাহলে বা মানে হাইপার ক্যালসিয়ামিয়া হলে প্রেশার বাড়ে। আমাদের ফিওক্রোমোসাইটোমা বলে একটা রোগ আছে, সেখানে ব্লাড প্রেশার বাড়ে।
তারপর হচ্ছে যে কিছু ওষুধ আছে যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ট্যাক্রোলিমাস, এগুলোর জন্যও আমাদের শরীরে কিন্তু প্রেশার বাড়তে পারে। আচ্ছা, এবার আমাদের জানতে হবে যে কিডনিতে সমস্যা হলে প্রেশার কেন বাড়ছে। তাহলে কিডনিতে কী কী রোগ হলে আমাদের জেনারেলি প্রেশার বাড়তে পারে? যেমন হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা সিকেডি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনাল আর্টারি স্টেনোসিস, তারপর হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এই সমস্ত কারণে কিন্তু প্রেশার বাড়তে পারে। তো কিডনিতে এইসব রোগগুলো হলে কি হয়, আমাদের শরীরে যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম আছে সেই সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। সেই সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার জন্য আমাদের কিন্তু প্রেশারটা বাড়ে। ফিওক্রোমোসাইটোমা আমি বলেছি, ফিওক্রোমোসাইটোমায় প্রেশার কেন বাড়ে? ফিওক্রোমোসাইটোমা হচ্ছে যে আমাদের শরীরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্সের হচ্ছে টিউমার। ফিওক্রোমোসাইটোমা হলে কি হয়, আমাদের শরীরে ক্যাটেকোলামাইন প্রচুর পরিমাণে রিলিজ হয়। ক্যাটেকোলামাইন কোনগুলো? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, এইগুলো অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন আর ডোপামিন, এইগুলো হচ্ছে আমাদের ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইন কী কাজ করে, আমাদের শরীরে যে ব্লাড ভেসেল মানে রক্তবাহ আছে সেইগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়। তো ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট হওয়ার জন্য আমাদের রক্তচাপ বেড়ে যায়। এবার হচ্ছে যে কুসিং সিনড্রোম বলেছি, কুসিং সিনড্রোমে কেন প্রেশার বাড়ে? কুসিং সিনড্রোমে কী হয়, আমাদের শরীরে গ্লুকোকর্টিকয়েড বেশি পরিমাণে রিলিজ হয়। গ্লুকোকর্টিকয়েড বেশি পরিমাণে রিলিজ হওয়ার জন্য আমাদের প্রেশারটা বাড়ে। এবার কিছু ওষুধ, যেমন আমি বললাম কি ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে কী হয়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু হাই ব্লাড প্রেশার হয়। তার কারণ কি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলে কী আছে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আছে। ইস্ট্রোজেন কী করে, ইস্ট্রোজেন আমাদের লিভারে গিয়ে অ্যানজিওটেনসিনোজেন সিনথেসিস করে। সেই অ্যানজিওটেনসিনোজেন কী হয়, অ্যানজিওটেনসিন 1-এ পরিণত হয়। অ্যানজিওটেনসিন 1 কী হয়, অ্যানজিওটেনসিন 2-তে পরিণত হয়। সেই অ্যানজিওটেনসিন 2 আমাদের যে রক্তবাহু আছে সেই রক্তবাহুগুলিকে সংকুচিত মানে কনস্ট্রিক্ট করে দেয়। সংকুচিত বা কনস্ট্রিক্ট করার জন্য ব্লাড প্রেশার বাড়ছে। কথা বলে দিচ্ছি এখানে, যেহেতু আমি এসেনশিয়াল হাইপারটেনশন আর সেকেন্ডারি হাইপারটেনশনের কথা বললাম, তাহলে আমি একটা পেশেন্টের মানে ইনভেস্টিগেশন ছাড়া মোটামুটিভাবে কীভাবে বুঝবো যে পেশেন্টের সেকেন্ডারি হাইপারটেনশন আছে না এসেনশিয়াল হাইপারটেনশন আছে? দেখুন, সেকেন্ডারি হাইপারটেনশনের কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন কি সিস্টোলিক ব্লাড প্রেশার ধরুন সবসময় 180 বা তার বেশি থাকে, অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সেটা সবসময় 110 বা তার বেশি থাকে একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, ধরুন কোনো পেশেন্টের হাই ব্লাড প্রেশার ছিল, তাকে আপনি ওষুধ দিয়েছেন, সে দীর্ঘদিন ওষুধ খাচ্ছে কিন্তু প্রেশার ঠিকঠাক কন্ট্রোল হচ্ছে না বা প্রেশারটা মানে বেড়েই থাকছে, অর্থাৎ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেকেন্ডারি হাইপারটেনশন হচ্ছে। আর একটা কি, যে পেশেন্টের বয়স হচ্ছে অল্প বা 60 বছরের বেশি, সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। আর একটা কারণ হতে পারে কি, এসেনশিয়াল হাইপারটেনশনে সবসময় কী হয়, বংশগত হাই ব্লাড প্রেশারের একটা হিস্ট্রি থাকবে। সেকেন্ডারি হাইপারটেনশনে জেনারেলি এই বংশগত হিস্ট্রিটা আপনি পাবেন না। আর সেকেন্ডারি হাইপারটেনশনে আর একটা কী হয়, আমাদের শরীরে কিছু ভাইটাল অর্গান আছে, যেমন হার্ট, কিডনি, ব্রেন, চোখ, এগুলোর উপর ক্ষতিকর ইফেক্ট ফেলে। কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশনে এই ইফেক্টগুলো মানে এন্ড অর্গান ড্যামেজগুলো জেনারেলি দেখা যায় না। এইভাবে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন না সেকেন্ডারি হাইপারটেনশনগুলো কিন্তু একটা ডিফারেন্সিয়েট করতে পারি। এবার হাই ব্লাড প্রেশার হলে আমাদের শরীরে কী কী উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে সেগুলো জানতে হবে। যে সমস্ত উপসর্গগুলি সাধারণত দেখা যায় সেগুলো কি, একটা হচ্ছে যে মাথা ব্যথা। মাথার ব্যথাটা জেনারেলি কী হয়, মাথার পিছনের দিক মানে অক্সিপিটাল রিজিয়নে জেনারেলি ব্যথাটা হয়। 2 নম্বর কী হচ্ছে, মাথা ঝিমঝিম করা বা ডিজিনেস। তারপর হচ্ছে মাথা ঘোরা বা ভার্টাইগো হতে পারে। কী হতে পারে, অনেকে বলে যে চোখের ভিতরে ব্যথা করছে, সেটা হতে পারে। চোখে ঝাপসা দৃষ্টি হতে পারে। এইগুলোই হচ্ছে জেনারেলি হাই ব্লাড প্রেশারের লক্ষণ। তো এই সব উপসর্গ যদি আমাদের কারো দেখা যায় তাহলে অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করতে হবে। ব্লাড প্রেশার বেশি হলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে, যে ব্লাড প্রেশারকে আমরা কি বলি, সাইলেন্ট কিলার। এই দীর্ঘদিন ধরে যদি আমাদের শরীরে ব্লাড প্রেশার বেশি থাকে তাহলে হার্ট, কিডনি, ব্রেন এবং চোখের উপর কিন্তু খুব ক্ষতিকর এফেক্ট ফেলে। ব্লাড প্রেশার বেশি থাকলে কী হয়, হার্টের যে ক্ষতিগুলো করে সেগুলো কি, হার্ট ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হতে পারে। 2 নম্বর হচ্ছে ব্রেনের ধরুন ব্লাড প্রেশার বেশি আছে, ব্লাড প্রেশার বেশি থাকার ফলে কী হয়, ব্রেনের ভিতরে যে সরু মানে ছোটো ছোটো আমাদের কী হয় শিরা, উপশিরা বা রক্তবাহুগুলো থাকে সেগুলো কী হয়, রাপচার হয় মানে ড্যামেজ হয়। তার ফলে কী হয়, ব্রেনের ভিতর রক্তক্ষরণ হয়, মানে কি হেমারেজিক স্ট্রোক হতে পারে। শুধু হেমারেজিক স্ট্রোকই নয়, ইসকেমিক স্ট্রোক হতে পারে। এক কথায় উচ্চ রক্তচাপের জন্য আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে।
অনেক সময় কি হয়, পেশেন্টের ব্লাড প্রেশার এতটাই বেড়ে যায় যে পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে যায়, কনফিউশন হয়, কথা জড়িয়ে যায়, অর্থাৎ স্লারিং অফ স্পিচ, ঠিকঠাক কথা বলতে পারে না। প্লাস হচ্ছে পেশেন্ট বমি করে বা বমি বমি ভাব হয়। আর কি হয়, অনেক সময় পেশেন্টের সিজার মানে খিঁচুনি হতে পারে। তো ধরুন পেশেন্ট প্রেশারের ওষুধ খায়, ঠিক আছে, দিয়ে ধরুন সেই পেশেন্টের এরকম কন্ডিশন হয়ে যায়, তাহলে কি এটা কিন্তু হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি। ঠিক আছে, আমাদের ইমার্জেন্সিতে অনেক হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথির পেশেন্ট কিন্তু আছে। সিটি স্ক্যান যখন করা হয় দেখা যায় যে হ্যাঁ হেমারেজিক স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক ধরা পড়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব সতর্ক থাকতে হবে। যে ব্লাড প্রেশারের পেশেন্ট সে বাড়িতে হঠাৎ ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে বা কনফিউশন হয়ে যাচ্ছে বা সে খিঁচুনি হচ্ছে বা দেখা গেল যে পেশেন্টের বমি করছে বা বমি ভাব, সেই সব পেশেন্টকে কিন্তু আর্জেন্টলি হসপিটালে নিয়ে যাবেন, কারণ সেক্ষেত্রে হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তো কিডনির উপর ব্লাড প্রেশার কী ক্ষতিকর এফেক্ট ফেলে? তো কিডনির উপর, কিডনিতে আমাদের কী থাকে, গ্লোমেরুলাস থাকে। দীর্ঘদিন ধরে প্রেশার যদি বেশি থাকে তাহলে কী হয়, গ্লোমেরুলাস ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে কী হয়, আমাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, আমাদের ইউরিনের মাধ্যমে প্রোটিন বেরিয়ে যেতে পারে। এইগুলো হচ্ছে ক্ষতিকর এফেক্ট। এখানে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে কিডনিতে সমস্যা হলে হাই ব্লাড প্রেশার হচ্ছে, আবার হাই ব্লাড প্রেশার যদি থাকে সেও আবার কিডনিকে ড্যামেজ করছে। তার মানে কি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চোখের উপর কী ক্ষতি করে? ধরুন প্রেশার বেশি আছে, আমাদের চোখের যে রেটিনা, আর রেটিনাতে কী থাকে, আর্টেরিয়াল থাকে, সেই আর্টেরিয়ালগুলো ড্যামেজ হয়। তার ফলে চোখের ভিতরে আমাদের রক্তক্ষরণ হতে পারে, বা চোখে আমরা যেটা বলি যে চোখের ভিতরে ব্যথা হচ্ছে, ব্যথা হতে পারে, ঝাপসা দৃষ্টি হতে পারে। এটাকে আমরা কি বলি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। এইগুলো হচ্ছে হাই ব্লাড প্রেশারের ক্ষতিকর দিক। এটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের ডায়াগনোসিস। তো হাই ব্লাড প্রেশারের জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করব? তো অনেক রোগী জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আমার তো প্রেশার নর্মাল আছে না কম আছে না বেশি আছে, সেটা তো প্রেশার মেপেই জানতে পারলেন, তাহলে আমাকে আবার হাই ব্লাড প্রেশারের জন্য আপনি রিপোর্ট মানে ইনভেস্টিগেশন কেন করতে দিচ্ছেন? কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাইছি যে দেখুন, ব্লাড প্রেশার বেশি না কম না নর্মাল সেটা অবশ্যই মেপেই আমরা বলতে পারি, কিন্তু ইনভেস্টিগেশন কেন করতে দিই সেটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে ব্লাড প্রেশারটা কিসের জন্য বাড়ছে সেটাকে জানার জন্য আমরা ইনভেস্টিগেশন করতে দিই, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লাড প্রেশার বাড়ার জন্য আমাদের হার্ট বা ব্রেন বা কিডনি বা চোখে কোনো ক্ষতিকর ইফেক্ট ফেলছে কি না সেটাকে আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করতে দিই। এই দুটো কারণে। তো কী কী ইনভেস্টিগেশন করতে দিতে হবে? একটা হচ্ছে যে হাই ব্লাড প্রেশারের জন্য কিডনির উপর কোনো ক্ষতিকর ইফেক্ট পড়েছে কি না, মানে ক্ষতিকর প্রভাব পড়ছে কি না সেটা জানার জন্য আমরা কী করব, ইউরিন ফর আরইএমই। কেন? যদি ইউরিনের প্রোটিন বেরোয় তাহলে জানতে হবে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরিয়া ক্রিয়াটিনিন করতে দেবো। যদি ইউরিয়া ক্রিয়াটিনিন অ্যাবনর্মাল ভ্যালু আছে, মানে ধরুন ক্রিয়াটিনিন লেভেল বেড়ে গেছে, তার মানে কি কিডনি ফাংশন অ্যাবনর্মাল হয়েছে, তার মানে কি কিডনির উপর ক্ষতিকর এফেক্ট ফেলছে। তারপর হচ্ছে আমাকে দেখতে হবে কি থাইরয়েড প্রোফাইল চেক করতে হবে। কেন? আমি বলেছি যে থাইরয়েড প্রবলেম হলে প্রেশার বাড়তে পারে, সেটা জানার জন্য লিপিড প্রোফাইল চেক করতে হবে। কারণ জেনারেলি কী হয়, কোনো পেশেন্টের যদি ব্লাড প্রেশার থাকে তার লিপিড প্রোফাইল জেনারেলি অ্যাবনর্মাল হয়, এবং এখানে জেনারেলি কী হয়, এইচডিএল সেটা কম থাকে আর ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যায়। লিপিড প্রোফাইল হলো আমাকে সুগার মানে এফবিএস পিপিবিএস চেক করতে হবে, কারণ আমার প্রেশারের সঙ্গে সুগার আছে কিনা সেটা রুল আউট করার জন্য। আর কি করতে হবে, যে লিপিড প্রোফাইল হলো, সুগার হলো, এবার হচ্ছে যে আমার হার্টের কন্ডিশন ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমার ইসিজি বা ইকো করতে হবে। ব্রেনের কন্ডিশন ঠিক আছে কিনা, ব্রেনের কন্ডিশন ঠিক আছে কিনা বলবো না, মানে কোনো পেশেন্ট ধরুন প্রেশারের ওষুধ খায়, মানে হাই ব্লাড প্রেশারের ওষুধ, সে এখন বলছে যে তার মাথায় ব্যথা করে খুব, বা বলছে যে বমি বমি ভাব পায়, বা বলছে যে মাথা ঘুরছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, একটা সিটি স্ক্যান করিয়ে রাখতে হবে। কারণ কি তার ব্রেনে রক্তক্ষরণ হয়েছে কিনা, বা ইসকেমিক স্ট্রোক হয়েছে কিনা, বা আদার্স কোনো সমস্যা আছে কিনা সেটা জানার জন্য। আর চোখের কোনো অসুবিধা হয়েছে কিনা তার জন্য আমরা কী করব, চোখের ডাক্তারের কাছে একবার দেখিয়ে নিতে বলবো। মানে সে জেনারেলি হাই ব্লাড প্রেশার থাকলেই চোখের ডাক্তারের কাছে একবার রেফার করা উচিত। তার কারণ হচ্ছে তার চোখের রেটিনাগুলো ঠিকঠাক আছে কিনা,
বা চোখের মধ্যে কোনো রকমের অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। এই পর্বে তাহলে এই হাই ব্লাড প্রেশার কি, হাই ব্লাড প্রেশারের রিস্ক ফ্যাক্টর, কারণ হাই ব্লাড প্রেশার লক্ষণ কি, হাই ব্লাড প্রেশারের জন্য কী ক্ষতি হতে পারে, হাই ব্লাড প্রেশারের জন্য কী কী ইনভেস্টিগেশন করবো, এই নিয়ে আলোচনা করা হবে। পরের পর্বে হাই ব্লাড প্রেশারের ম্যানেজমেন্ট, মানে হাই ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট কী হবে, হাই ব্লাড প্রেশারের জন্য পেশেন্টের ডায়েট প্ল্যান কী হবে, পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন কী হবে, সেই নিয়ে আলোচনা হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে বিভিন্ন রোগ সংক্রান্ত তথ্য পেতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই রোগ সম্পর্কে জানাবার চেষ্টা করব। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।